আপনি যেগুলো বলছেন এখন ভারত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ক্ষমতা পরিবর্তনের পর ৭৭ হোক ২০১১ হোক, যেগুলো বড় বড় পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলোতে আমরা দেখেছি যে কিছু এই ধরনের সহিংসতার ঘটনা আমরা লক্ষ্য করেছি। পারস্পরিক যে দলগুলি, দীর্ঘ সময় একটা দল ক্ষমতায় থাকলে যেটা হয়, যেহেতু বিরোধীরা তারা মনে করেন তাদের কণ্ঠরোধ করা হবে। এবং সেই কারণেই তো তারা সেই সময় তখন মনে হয় তাদের পছন্দের কোনো দল ক্ষমতায় এলে তখন তারা যত মুখে যাই বলুন আসলে প্রতিশোধ নিতে শুরু করে। সেই প্রতিশোধের পালাটা কিন্তু চলছে না যে তা নয়, চলছে। চেষ্টা করছে বর্তমানে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গ সরকার, যাতে তাদের ভাবমূর্তি বিনষ্ট না হয়। তার জন্য কিন্তু সবসময় তো তাদের নীতিগত কর্মীকে আটকে রাখা যায় না। তারা তারা যেগুলো যাদের আদর্শ অনুযায়ী যা যা করার তাই তাই করছে। বেশ কিছু জায়গায় সংখ্যালঘু মানুষের বাড়ি ঘর ভাঙচুর হচ্ছে। বেশ এমনকি লেনিনের মূর্তি পর্যন্ত ভাঙচুর হচ্ছে। মানে অদ্ভুত, কেন লেনিনের মূর্তি ভাঙচুর হচ্ছে আমি তো কারণটা বুঝিনি। কারণটা একটাই, যে যে কারণে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর হয়েছিল একই কারণে, সেটা হচ্ছে একটা আদর্শগত বিষয়। ফলে এটা অথচ বামপন্থীরা মাত্র একটি মাত্র আসনে জয়লাভ করেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের কাছে এটা সব থেকে বড় চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গ কিন্তু বিহার বা উত্তরপ্রদেশের মতো কোনো দেশ নয়, কোনো রাজ্য নয়। এখানে যদি জোর করে আপনি কিছু চাপাতে চান, সেক্ষেত্রে বাঙালি কতটা মানে মেনে মেনে হয়তো নিতে বাধ্য হচ্ছে, কিন্তু কতদিন মেনে নেবে এ নিয়ে কিন্তু একটা সংশয় আছে। ফলে সে কারণে তাদের খুব সতর্ক ভাবে পদক্ষেপ করতে হবে। আপনি যদি বলেন, এখনো পর্যন্ত আপনি হয়তো দেখেছেন জাতীয় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের স্বয়ং হাইকোর্টে উপস্থিত হয়েছেন আইনজীবী হিসেবে। যে যেখানে সেখানকার যে মানুষের উপর অত্যাচার হচ্ছে সেই কথা তিনি হাইকোর্টের কাছে তুলে ধরতে চেয়েছেন। হাইকোর্ট সেই অনুযায়ী একটি রায় দিতে হবে। এক্সাক্ট রায়টা বলেনি হয়তো, রিজার্ভ ছিল, শেষ পর্যন্ত কি রায় হিসেবে জানি না। আমি শুনেছি সেটা নিয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। তবে এটা এইটুকুই আপাতত মানে বলতে পারি যে পরিস্থিতি এখনো কিন্তু যদি বলেন নির্বাচনোত্তর পরিস্থিতি, যেটা শান্তিপূর্ণ থাকার কথা, শান্তিপূর্ণ নেই। এটা কোনো বলতে দ্বিধা দিতে। ধন্যবাদ গৌতম লাহিড়ী। আমি ঈশ্বর মোহন বাবুর কাছে যাওয়ার আগে গৌতম দা আপনার কাছে আরেকটু আমার জানার আছে, সেটা হলো হঠাৎ করেই কেন যেন মনে হচ্ছে যে মানে ধরেন আমেরিকার সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে, আবার ইন্ডিয়ার সাথে আমরা বলছি খুব ভালো সম্পর্ক চাই, ইন্ডিয়াও বলছে সম্পর্ক ভালো চাই, মুসলিমদের থেকে আমরা অনেক পরিবর্তন চাই, আমরা চায়নার সঙ্গেও ভালো সম্পর্ক চাই, আমরা আমাদের নীতিটাই এরকম যে সবার সাথে ভালো সম্পর্ক আসলে বৈরিতা নাই, কিন্তু ওইসব দেশে আলাদা আলাদা ইন্টারেস্ট আছে, আমাদের দেশের মানুষের মধ্যে অনেক আলাদা যে আমরা কি আমেরিকা যা চায় তাই সম্পূর্ণ মানতে হবে, চায়না মানে আমি ভারতীয় নাগরিক হিসেবে আপনার কাছে জানতে যাচ্ছি যে এই যে বাকি দুই দেশ এটা আপনাদের সঙ্গে রিলেটেড, যে বাংলাদেশ নিয়ে কি হবে, চায়নার সাথে কি হবে, আমেরিকার সঙ্গে কি হবে, ইন্ডিয়ার চোখে ব্যাপারটা কেমন আমি একটু বোঝার চেষ্টা করছি। প্রথম আপনার কাছে কি মনে হয়? দেখুন, ইন্ডিয়ার পক্ষে ইন্ডিয়া ও আমেরিকার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা চলছে, যদিও এখনো কোনো বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়নি। কিন্তু সে নিয়ে অনেক দর কষাকষি চলছে, এখনো সেরকম হয়নি। কিন্তু আপনি যদি জিও পলিটিক্যাল সিনারিও দেখেন তাহলে সেই অর্থে এই মুহূর্তে ভারতে একটা ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে, যে সম্মেলনে সংযুক্ত আমির শাহী বনাম আপনার যে ইরান, প্রচন্ড বাকযুদ্ধ হয়েছে, যে কারণে এখনো পর্যন্ত কোনো যৌথ বিবৃতি হওয়া যাচ্ছে না। এবং সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে ভারতের ভূমিকা অনেকটা আমেরিকার দিকে ঝুঁকে আছে, ঝুঁকে নেই যে তা না। কারণ বাংলাদেশের যে ঘটনা ঘটছে, পট পরিবর্তন ঘটছে, এই মুহূর্তে বাংলাদেশ বিষয়টা ভারত অনেকটাই আমার মনে হয় অনেকটা, আমি বলবো যে উপেক্ষা করে রয়েছে বা ছেড়ে দিয়েছে, যেটা যেরকম ঘটছে ঘটুক। পরে মানে এই মুহূর্তে ভারতের কাছে আমার মনে হয়েছে কতটা সাম্প্রতিক সময়ের দিক থেকে বাংলাদেশিরা মনে করেন যে ভারত সবসময় বাংলাদেশ নিয়ে ভাবছে। ভারতের ভাবনার বিষয় এত বেশি এখন, বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে ভাবনা, মানে অগ্রাধিকারের। যেমন হচ্ছে হোক, তখন তারপরে দেখা যাবে বাকি বিষয়গুলো নিষ্পত্তি হওয়ার পর বাংলাদেশের বিষয়টা তখন হয়তো ভাবা যেতে পারে। বাংলাদেশকে একটা বিশেষ কোনো বিরাট গুরুত্ব দিচ্ছে ভারত, এরকম কোনো ব্যাপার নয়।
আপনি যেখানে জারি হন, আর আপনি যদি সকলেরই দ্বারা একটা চিহ্নিত হয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। সুতরাং এগুলোকে উপেক্ষা করাটাই ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি তো আমার কথা বলবো, তাই না? আপনি যদি ধরুন আওয়ামী লীগ বিরোধীও কথা বলেন, আমি তো কোনো বিরোধী, আমি বাস্তব অবস্থা আমার মতো করে যা বুঝি, আমি কোনো দল করি না, ভারতে কোনো দল করি না। ভারতে যতগুলো স্বীকৃত রাজনৈতিক দল, অনেকের ধারণা বাংলাদেশের মতো এখানে বোধহয় আপনি অমুক দলের সমর্থক। কোন দলেরই সমর্থক নই, কোন দলেরই, সব দলেরই বিরোধী, সব দলেরই সমর্থক। যাই হোক, এটাকে আমার মনে হয় না খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। এক। দুই হচ্ছে যে, আহ, আপনি যেটা প্রথম দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, যে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকেরা, আমি যদি মনে করতে পারি আর কি, যে আওয়ামী লীগের লোকেরা কোনো চিন্তিত। আওয়ামী লীগের লোকেরা এখানে, তারা অনুপ্রবেশকারী নয়, তারা এখানে আমন্ত্রিত অতিথি। অতিথি যারা যখন এসেছিলেন, তাদের বিরুদ্ধে কারোর কোনো মামলা ছিল না। মামলাগুলো তারা চলে আসার পরে, তো সেগুলোকে জানাতে হবে কি ধরনের মামলা হয়েছে, কি ধরনের অপরাধে তারা অপরাধী, সেগুলো তো নির্দিষ্ট অনেক মেকানিজম আছে, তাই না? বারবার এত তাদেরকে বারবার বোঝানো বিরক্তিকর হয়ে যায়। তারা দয়া করে বন্দি প্রত্যর্পণ চুক্তিটা পড়ুন। কেউ তো এখানে বন্দি নয়, চুক্তিটা তো বন্দি প্রত্যর্পণ চুক্তি। তো বন্দি কি হয়েছেন নাকি? কেউ পুলিশ আটক করেছে নাকি? আপনি বলতে পারেন হাদিস হত্যাকারীদের পুলিশ আটক করেছে, সেখানে প্রশ্ন আছে বন্দি প্রত্যর্পণ। শেখ হাসিনা হোক, বাকি যারা হোক, তাদের কেউ বন্দি নন, তাই না? তাদের প্রসঙ্গে হঠাৎ বন্দি প্রত্যর্পণ চুক্তি এসব তোলা ফলাই তো হাস্যকর। মানে পড়াশোনা দাবি করেন করেছেন, কিন্তু আমার মনে হয় এত মূর্খ আমি কোনো দেখিনি। একটা, মানে যারা দায়িত্বে আছেন তাদের কথা বলছি, বাংলাদেশের অনেক মানুষ শিক্ষিত বুদ্ধি আছে, ফলে জিতার কোনো প্রশ্নই নেই। তারা চাপে আছেন, কোনো চাপে নেই, কোনো চাপে নেই। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে তো আওয়ামী লীগের লোকেরা আছেন সংখ্যাটা বোধহয় খুব বেশি হলেও আমার মতো 600 থেকে 700, তার বেশি নয়, ভারত সরকারের তথ্য অনুসারে। 4 কোটি বাংলাদেশে আওয়ামী লীগের মানুষ দেশে আছে, এবং আমি জানি তারা রুখে দাঁড়াবে। তাদের রুখে দাঁড়ানোর জন্য, যদি তারা রুখে দাঁড়ান, যেটা করার করণীয়, প্রয়োজনে ভারত পাশে দাঁড়াবে 71-এর মতো। এটাও আমি বললাম, আমি বারবার বলছি, সেটাও বলছি। এবং শেখ হাসিনা যেটা বলেছেন, তিনি ফিরবেন, তিনি কবে ফিরবেন, কিভাবে ফিরবেন, পরের কথা। এই সরকারকে বাধ্য করা হবে আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে। নাহলে আপনি বুঝতে পারছেন না যে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হচ্ছে না? মুখে বলা হচ্ছে খুবই স্বাভাবিক, কোনটা স্বাভাবিক আপনি দেখছেন? ভিসা কি চালু হয়েছে? চালু হয়নি তো। পর্যটন ভিসা চালু হয়নি, এখনো হয়নি। কবে হবে? সকলেই বলছেন হবে হবে হবে। এখনো পর্যন্ত মেডিকেল ভিসার জন্য লোকে দরবার করছেন, মেডিকেল ভিসাও সঠিক হয়নি, তাই না? কোনটা স্বাভাবিক হয়েছে? আপনি বলছেন এখনো পর্যন্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 70টার উপরে দ্বিপাক্ষিক মেকানিজম আছে, একটারও বৈঠক শুরু হয়েছে? গঙ্গা চুক্তি তো শেষ হবে এই 26-এ, একটাও কি শেষ হয়েছে? কোনো শুরু হয়েছে আলোচনা? যে আলোচনাটা শুরুই হয়নি, সে আলোচনাটা শেষ হবে কি করে এই বছরে, তাই না? আমি তিস্তা বিস্তা তো বাদই দিলাম, অন্য প্রসঙ্গে। হ্যাঁ, যেটা হবে, যেটা বুঝতে পারছেন, সেটা সত্যি কথা। শুভেন্দু অধিকারী বা তার সরকার যেটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে জমিগুলো দিতে পারেননি, সেই জমিগুলো তারা দেওয়ার বিএসএফ এর হাতে তুলে দেবেন। সে নিয়ে অনেক বাদ বিতণ্ডা হবে বলেই আমার আশঙ্কা। ফলে তাতে সম্পর্কে আমি খুব উন্নতি লক্ষ্য করছি না, আরো অবনতি দেখছি। এক। আর পদ্মার ওখানে যে বাঁধ ইত্যাদি নির্মিত হবে, ওটা যে ঘোষণার জন্য ঘোষণায়, ওখান থেকে ওটা দেখবে কয়েক লক্ষ মানুষকে গ্রাম কি গ্রাম উচ্ছেদ করতে হবে। সেটা কি পারবেন? বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে ধরনের আর্থিক পরিস্থিতি, মানুষ আর কয়েকদিন পর রাস্তায় নামলো বলে, এবং সেইখানে আপনি গ্রামকে গ্রাম উচ্ছেদ করে জলাধার বানাবেন, কয়েক লক্ষ মানুষকে উচ্ছেদ করতে হবে। সেটা তিস্তা ডেল্টা প্রজেক্টই হোক আর গঙ্গার চুক্তি প্রজেক্টই হোক, একটা জলাধারও বার করতে পারবেন না আগামী জীবদ্দশার মধ্যে। তারেক রহমানের জীবদ্দশার মধ্যে একটা জলাধার হবে। জলাধার তৈরি করা ঘোষণাটাই যথেষ্ট, ভারতেও করা যাবে না। কারণ আমাদের দুটো দেশে যে না এত ঘন জনবসতি, ডেনসিটি অফ পপুলেশন এত বেশি, এত মানুষকে উচ্ছেদ করতে হবে, আপনি গুলি করে মেরে উচ্ছেদ করতে হবে, নইলে উচ্ছেদ করতে পারবেন না। আপনাকে গ্রাম ছেড়ে চলে যাবে মানুষ। জলাধার মানে বোঝেন? আপনি যে জলাধার তৈরি করবেন, সেই জলাধারের জন্য আপনাকে সেই এলাকার মানুষের সম্মতি চাই।
সে কৃষকদের সম্মতি চাই। আর নিম্ন বাংলাদেশে সেখানে হচ্ছে অত্যন্ত উর্বরা জমি, প্রায় 4 ফসলও সেখানে ফসল হতে পারে, যেমন বাংলায় হয়। ফলে আমার কাছে মনে হয়েছে এগুলো ঘোষণার জন্য ঘোষণা, দুর্ভাগ্য। এবং আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন। আজকে আমরা রাশিয়ান এম্বাসি থেকে একটা বিবৃতি পেলাম যে কিভাবে রূপপুর বিদ্যুতে ইউরেনিয়াম ভর্তি করা হয়েছে। তো তার ফলে আপনারা এখন বিদ্যুৎ পাচ্ছেন, আপনারা মেট্রো রেলে যাতায়াত করতে পারছেন, আপনারা পদ্মা সেতু দিয়ে যাতায়াত করতে পারছেন। সবটাই শেখ হাসিনার অবদান। তিনি গণতন্ত্রের জন্য হয়তো অনেক কিছু তার খামতি থাকে, কিন্তু বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য যা করেছিলেন তার সময় পর্যন্ত ভারতের থেকে মাথা পিছু আয় বাংলাদেশের বেশি ছিল। আমরা অত্যন্ত বলি, এখানে আমরা তর্ক করি, কেন বাংলাদেশিদের দায় পড়েছে আসামে আসবে, আসামের অর্থনীতি অনেক নিচে, কেন আসবে? তারা তো একসময় একটা অ্যাম্বাসাডার বলেছেন আমাদের বাংলাদেশিদের এখন আয় এত বেশি, তারা মেডিটেরিয়ান সিতে সুইমিং করতে যেতে পারে, তাহলে তাদের তো আসার দরকার নেই। তবে এগুলো রাজনীতির জন্য বলা হয়ে থাকে, এগুলো নয়। কিন্তু আসল পরিস্থিতি যেটা, এগুলো হচ্ছে সমস্তটাই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, অন্য কোনো কারণ নয়। প্রকৃতভাবে যদি আপনাকে সম্পর্ক তৈরি করতে হয়, ভারত যে প্রস্তাবগুলো দিয়েছে যৌথ মেকানিজমের বৈঠকগুলো শুরু করার, একটাও কেন তারিখ এখনো দেননি? এই প্রশ্নটা করুন আপনারা আপনাদের সরকারের কাছে, কেন এখনো তারিখ দিচ্ছেন না? আপনি গঙ্গা চুক্তি নিয়ে যৌথ রিভার কমিশনের বৈঠকের জন্য একটা তারিখ কেন দিচ্ছেন না, যে অমুক তারিখ থেকে আমরা রাজি আছি, শুরু করব? আপনি তো করছেন না। আপনি পাকিস্তানের সঙ্গে চুক্তি করছেন মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স, যেটা ভারতের সঙ্গে করেছিলেন। ওখান থেকে জঙ্গি আর এখান থেকে হিজবুত তাহরির, এর কি আনাগোনা হবে নাকি এই চুক্তি? মানে কি চুক্তি? চুক্তি মানে কি? কিছুই তো মানে বোঝা যাচ্ছে না। আপনার পাকিস্তানের সঙ্গে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স মানে কি? ভারতের অপারেশন সিন্দুরের বিরুদ্ধে যে জেনারেল লড়াই করেছিল, তিনি বাংলাদেশের ঢাকায় বসে আছেন, 26 জন লোক নিয়ে কাতার থেকে এসেছেন। কি জন্য এসছেন? ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য নাকি? সেইগুলো এগুলো ভারত তো জানে, এগুলো ভারত জানে, সবই বুঝছে। সুতরাং আমরা আশা করেছিলাম 2001 থেকে 3 আমরা খালেদা জিয়া সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলাম, 3 থেকে আমরা বুঝেছি ভুল করেছি, 2003 থেকে বুঝেছিলাম ভুল করেছি। এবং আমার মনে হয় সেই শিক্ষাটা আপনাদের যারা সাংবাদিক এসেছিলেন এখানকে তাদেরকে বুঝিয়েও দেওয়া হয়েছে, যে আমরা কিন্তু অতীতটা ভুলিনি। 2001 থেকে 6 এটা কিন্তু আমাদের স্মৃতিতে আছে। ফলে সেই সম্পর্কের ভিত্তিতে আপনি কতটা কি করবেন, মুখে ভাষণ যাই দিন, ও কি ফুটবল নয়, অমুক নয়, তমুক নয়, এমন একটা ভান করছেন যেন সুপার পাওয়ার। আপনি খেতে দিতে পারছেন না মানুষকে, ফার্টিলাইজারের জন্য ভারতের কাছে হাত জোড় করছেন, আর আপনি এসব বড় বড় কথা বলছেন। ফার্টিলাইজার না দিলে তো আপনার কয়েকদিন পর বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, আমি দেখতে পাচ্ছি। হাম আপনি এটা রক্ষা করতে পারছেন না, যে হাম হচ্ছে অতীতের বিষয়, একটা রোগ। সেই রোগে শয়ে শয়ে শুধু মারা যাচ্ছে। কোন মুখে কথা বলেন, লজ্জা করে না এদের? শেখ হাসিনা ছিল বলে তো বেঁচে গিয়েছিল কোভিড এর সময় এইসব বিএনপি নেতারা, তাদেরকে ভ্যাকসিন দিয়েছিলেন শেখ হাসিনা। এই বললাম আর কি। ফলে আমার কাছে মনে হয় না যে বিষয়টা খুব মানে, এবং আমাদের জন্য কিছু এসে যায় না, ভারতের জন্য। ভারতে থাকবে এরকম, প্রতিবেশী এরকম নিয়ে চলতে হবে, উপায় তো কিছু নেই। কেউ একজন একজন যদি আমার বাড়িতে যদি একটা বখাটে ছেলে থাকে, কি করবো? তাকে তো ফেলে দিতে পারবো।